সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি অওরাত উপন্যাসটির 'ত্রয়োদশ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সত্যকার বাইরে বেরোনো কাকে বলে সেটা বারান্দায় বেরিয়েই কিঞ্চিত টের পেয়েছিলেন সুদীপ্ত। গত ৩৬ ঘণ্টা এই বারান্দায় তারা কেউ পা দিতে পারেননি। ঘরের সংলগ্ন বারান্দা, সেখানেও পা দিতে ভয় তো হবেই। বারান্দায় পা দিলেই ইকবাল হলের মসজিদের ছাদে মরা মানুষের সারি সারি লাশগুলো দেখা যাচ্ছিল, এখনো দেখা যাচ্ছে, এবং শেষ পর্যন্ত দেখা গিয়েছিল। কাক শকুনে খেয়ে নেবার পর সেখানে কঙ্কাল পড়েছিল ১৮ এপ্রিল পর্যন্ত। সুদীপ্ত সেসব জানতেন না যে তাঁদেরও ছাদে ৩০-৪০ জনের মৃতদেহ, অবশেষে কঙ্কাল, অমনি পড়েছিল এপ্রিলের ১৮ তারিখ পর্যন্ত। অতপর সরানো হয়। সরানো না হলেও পারত, কিন্তু বাহির বিশ্বে পাকিস্তান যে সকলের মুখ হাসিয়েছিল, কেলেঙ্কারি যা করেছিল তা নিয়ে বাইরের লোকের কানাকানির অন্ত ছিল না। সর্বত্র বদনাম কুড়োতে হচ্ছিল। অতএব সতীত্ব প্রমাণের তাগিদেই তখন কিছু কিছু সাংবাদিককে এ দেশ দেখে যাবার অনুমতি না দিয়ে তার আর উপায় ছিল না। এবং তখন অতি দ্রুত তার কুকীর্তির চিহ্নগুলি মুছে ফেলার জন্য তাকে তৎপর হতে হয়েছিল। অতএব কঙ্কালগুলি সরানো হয়েছিল। বস্তির আধপোড়া টিন কাঠ প্রভৃতি সরিয়ে তার উপর দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা শুরু হয়েছিল, এবং কামানের গোলায় বিধ্বস্ত বাড়ি ও দেওয়াল মেরামতের হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা পাকিস্তানিরা যত সহজ ভেবেছিল, আসলে তত সহজ ছিল না। অত ধ্বংসস্তূপ কদিনে মানুষ সরাতে পারে? সরাতে গেলে তো আরও বেশি সময় লাগে। অতএব সোজা উপায়, পোড়ানো বস্তির উপর দিয়ে বুলডোজার চালিয়ে পার্ক কিংবা রাস্তা বানিয়ে দাও। তাতে সময় বাঁচানো যাবে, কর্মীও লাগবে কম। কর্মী পাওয়াটা শহরে তখন একটা সমস্যা। গরিব লোকগুলো বেশিরভাগই হয় সংসার ত্যাগ কিংবা শহর ত্যাগ করেছে। এত দ্রুত সকলে শহর ত্যাগ করেছে যে নিকট আত্মীয়ের মৃতদেহ পর্যন্ত কেউ সরাবার এবং গোড় দেওয়ার বা দাহ করার কথা ভাবেনি। জননীও তার কোলের ছেলেকে কাক শকুনের কাছে সঁপে দিয়ে পালিয়েছে, কিংবা পালাতে গিয়ে বন্দিনী হয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছে। দেশের জওয়ানদের মনোরঞ্জনের ভার নিতে হবে তাকে, হবে না? জওয়ানরা তোমাদের বাঁচানোর জন্য এসেছে সেই সুদূর পাঞ্জাব মুল্লুক থেকে, আর তাদেরকে একটু আমোদ দেবার জন্য তোমাদের মেয়েরা সতীত্বটুকু দিতে পারবে না? এই তোমাদের দেশপ্রেম? দেখছো না জওয়ানরা তোমাদের জন্য কত যুদ্ধ করেছে? অবশ্যই নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু সেইটুকুর জন্যই সেনাবাহিনীর পূর্ণ শক্তি পাকিস্তানকে নিয়োগ করতে হয়েছিল। গোলন্দাজ বাহিনী, ট্যাঙ্ক ও সাঁজোয়া বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বাকি ছিল কোনটা? কিচ্ছু না। শুধু যদি বিমান বাহিনীর ব্যবহার না করতে, তাহলেই দেখা যেত কত বীর তোমরা। কার বিরুদ্ধে যুদ্ধ করেছিল পাকিস্তানের বীর সৈনিকের দল? অসহযোগ আন্দোলনে ব্রতী দেশবাসীর বিরুদ্ধে। হাতে অস্ত্র নিয়ে কেউ অসহযোগ আন্দোলনে নামে না। বাঙালির হাতে পদাতিক বাহিনীর অস্ত্রও ছিল না। বিমান বাহিনী ও নৌবাহিনীর কথা তো ওঠেই না। এহেন বাঙালির বিরুদ্ধে নৌ, বিমান ও সাঁজোয়া বাহিনীর সম্মিলিত আক্রমণ। তাও সে বীরপুরুষেরা দিনের আলোয় বেরোতে সাহস করেনি, এসেছিল রাতের আঁধারে। সুদীপ্তরা তখন ঘুমিয়ে পড়েছেন। প্রলয় গর্জনে সুদীপ্তর যখন ঘুম ভেঙেছিল, তখন কত রাত? ওই মুহূর্তে তিনি ঘড়ি দেখেননি। এত শব্দ কিসের? সেই কথাটি সুদীপ্ত বিছানায় শুয়ে থেকে একটু ভাবতে চেষ্টা করেছিলেন। ক্লাব থেকে ফেরার সময় গত সন্ধ্যাকে অস্বাভাবিক কিছু মনে হয়েছিল কি? ক্লাবেও তো কোনো অস্বাভাবিকতার আভাস মেলেনি। ওহ, কি ভয়ঙ্কর শব্দ রে বাবা! এ যে শব্দের পর শব্দ সাজিয়ে মালা গাঁথার দুশ্চেষ্টা। টাটা 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 টাটা, পটপট পট, গুরুম দ্রুম হুরুম। একই সঙ্গে শব্দের এত বিচিত্র চেহারাকে সুদীপ্ত কখনো দেখেননি। ঠিক ঘটছেটা কি? ইতিমধ্যে আমিনাও জেগে উঠেছেন। ওগো, কি হয়েছে শুনছ? আমি তো অনেকক্ষণই শুনছি। সুদীপ্ত উঠে বাইরে এলেন। উত্তর দিকের বারান্দায় গিয়ে দেখেন পশ্চিম দিকের রেল কলোনির ঘরবাড়ি জ্বলছে।
উত্তর পূর্ব কোণেও আগুন। আগুন কোন দিকে নেই, আর সব দিক থেকে ভেসে আসছে অসহায় মানুষের আর্তচিৎকার। শুরু হয়েছেটা কি? ফজলুর রহমান সাহেবকে ডাকবেন নাকি? দক্ষিণের বারান্দায় এলেন সুদীপ্ত। রান্নাঘরের দোরগোড়ায় গিয়ে দাঁড়ালেন। ওইখানে দাঁড়ালে নিচের তলায় ফজলুর রহমান সাহেবের বারান্দা দেখা যায়। ভদ্রলোকের স্ত্রী বিলেতে পিএইচডি করতে গেছেন। কয়েক মাসের মধ্যে রহমান সাহেবও যাবেন কথা আছে। আপাতত বিরহ যাপন করছেন। এ নিয়ে প্রায়ই সুদীপ্ত আজকাল রহমান সাহেবকে জ্বালিয়ে খাচ্ছিলেন। জ্বালিয়ে খাওয়া কথাটা রহমান সাহেবেরই। আপনি আমাকে জ্বালিয়ে খেলেন দেখি। দাঁড়ান, কালই প্লেনের টিকিট কাটছি। ব্যাস, একখানা টিকিটেই বিরহের অবসান। রঙ্গরসিকতার মূল্য কতটুকুই বা। কিন্তু এইসব নিয়ে চলছিল উপরে নিচে দুজন অধ্যাপকের পাশাপাশি দুটি জীবনধারা। কয়েক ঘন্টা আগেই ঠিক এই রান্নাঘরের দোরগোড়াতে দাঁড়িয়েই সুদীপ্ত ফজলুর রহমানের খাওয়া দেখছেন। বারান্দায় টেবিল পেতে সেখানে রহমান সাহেবেরা খাওয়া দাওয়া করেন, এবং সেই জায়গাটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। সুদীপ্তও দেখছিলেন, এবং মনে মনে আগামীকাল কি বলে রহমান সাহেবকে বিব্রত করবেন তার একটা রিহার্সাল দিচ্ছিলেন। দেখুন রহমান সাহেব, অন্যায় একটা করেছি, তবে আপনার গৃহিণী থাকলে করতাম না। এইভাবে ভনিতা করে কথা শুরু করতে হবে। তারপর তুলতে হবে সেই ডাল মেখে ভাত খাওয়ার কথা। কিন্তু হায়, সুদীপ্ত কি তখন জানতেন যে সে কথা তুলবার কোনো সুযোগই সারা জীবনে আর পাবেন না? কয়েকবার সুদীপ্ত রহমান সাহেবের নাম ধরে ডাকলেন, কিন্তু বাইরের এত আওয়াজে সুদীপ্তর ক্ষীণ আওয়াজ কারো কানে গেল না বোধহয়। ইতিমধ্যে আমিনা এসে হাত ধরে সুদীপ্তকে ডাকলেন। ওগো, পাগল হলে তুমি? শিগগির ঘরে এসো। দেখছো না কিভাবে চারপাশে গুলি ছুটছে? তোমাকে লাগতে পারে তো। তা তো পারেই। খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। স্ত্রীর সঙ্গে সুদীপ্ত ঘরে এলেন। ছেলেমেয়েরা তখন সকলেই জেগে উঠেছে। ঘরের মধ্যেও জানালা দিয়ে গুলি এসে তাদের গায়ে লাগতে পারে। আমিনা অতএব খাটের নিচে ঢুকলেন অনন্ত ও এলাকে নিয়ে। ছোট মেয়ে বেলা বাপের কোলে। বাপের কোল যখন পাওয়া গেছে তখন সে নিঃসন্দেহে নিরাপদ। নিরাপত্তার বোধটুকু বেলার ক্ষুদ্র বুকে সঞ্চারিত হওয়া মাত্রই ভীতি প্রকাশের সাহস পেল মেয়ে। এতক্ষণ কাঁদতেও যেন ভয় পাচ্ছিল। আব্বু, ওইখানে চলো না, ভয় করে। খাটের নিচে আঙুল দিয়ে দেখালো মেয়ে। হ্যাঁ মা, চলো যাই। খাটের নিচে বস্তায় একমণ চাল ছিল। সুদীপ্ত সেই বস্তাটাকে সামনের দিকে একটা আড়াল সৃষ্টির চেষ্টা করলেন, কিন্তু একমণ মাত্র চালের আড়ালে কজন আর লুকোতে পারে? গুড়ুম দ্রুম টাটা টাটা দ্রুম গুরুম, কত রকমের মারণাস্ত্র ব্যবহার করছে ওই বর্বরের দল, এবং আমাদের বিরুদ্ধে। আল্লাহ, আমাদের হাতে দুটো মর্টার কিংবা মেশিন গান যদি থাকতো! একটা বন্দুকও নেই যে। এমনি খালি হাতে মরতে হবে, একেবারে খালি হাতে দাঁড়িয়ে মরতে হবে। কথাটা মনে হতেই সুদীপ্তর কান্না পেল। পৃথিবীতে আজও বর্বর দানবের অস্তিত্ব যখন আছে, তখন পুরোপুরি অস্ত্র বর্জন করে লেখনী হাতে নেওয়া বাঙালির উচিত হয়নি। ঠিক এমন একটা অবস্থার মুখোমুখি না হলে এই জ্ঞানোদয়টা সুদীপ্তর কখনোই হতো না। ওরা এবার খুব কাছাকাছি এসে গেছে বলে মনে হচ্ছে। তাদের বিল্ডিংয়ের পাশেই ওদের চিৎকার করে বলা দু একটা কথা কানে আসছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না। বোঝা গেল আমিনার কণ্ঠস্বর, হোগো, আল্লাহকে ডাকো। ছাদে কিছুক্ষণ আগে থেকেই পদশব্দ শোনা যাচ্ছিল। সম্ভবত রেল কলোনির মানুষ ওরা। ওদের কলোনি আক্রান্ত হলে যারা পেরেছে কোনো মতে প্রাণ নিয়ে লুকিয়েছে এখানে। কিন্তু লুকিয়েছে কোথায়? এই তো 23 নম্বরও এখন 3 দিক থেকে গুলিবিদ্ধ হচ্ছে। সুদীপ্তদের জানলার কাঁচ ভেঙে 2-1টি গুলি ঘরের মধ্যে এসে পড়তে শুরু করেছে। হোগো, ওরা আমাদের মেরে ফেলবে, আল্লাহ বাঁচাও, ইয়া আল্লাহ। হোগো, তোমরা সব আল্লাহকে ডাকো। আল্লাহ, তোমার শক্তি এই মুহূর্তে কয়েকখানা মর্টার মেশিন গান হয়ে আমাদের হাতে আসুক। সহসা প্রচণ্ড ক্রোধে সুদীপ্তর দু চোখ জ্বলে উঠল, কিন্তু নিভে গেল পরক্ষণেই। এদিকে সুদীপ্তর বুকের মধ্যে বেলা তার আব্বার কথা একটুও বোঝেনি,
কিন্তু মায়ের কথা বুঝেছে ঠিকই। সে ততক্ষণে তার মায়ের অনুকরণে শিশু কণ্ঠে আল্লাহকে ডাকতে শুরু করেছে। আল্লাহ, আল্লাহ। আচ্ছা আব্বু, ওরা আমাদের মারবে কেন? মাগো, এ কথার কি জবাব তোমাকে আমরা দেব? ওরা আমাদের মারবে কেন? মানব শিশুর এই প্রশ্নের উত্তর আমরা চাইব কার কাছে? মানুষের কাছেই তো। কিন্তু মা, ওরা যে মানুষ নয়। মানব জীবনের মূল্যবোধ নিয়ে কথা উঠলে ওরা যে পশুর পর্যায়ে পড়ে। হ্যাঁ, এসবই ছিল সুদীপ্তর মনের কথা। বলতে পারলে এসব কথাই সে মেয়েকে বোঝাতো। কিন্তু সেই মুহূর্তে সব কথা বুকের মধ্যে শুকিয়ে গিয়েছিল। কোনো কথাই সুদীপ্ত বলতে পারেননি। সিঁড়িতে পদশব্দ সুদীপ্ত শুনতে পাননি। কয়েকটি ভারী বুটের শব্দ বুলেটের আওয়াজে ডুবে গিয়েছিল। সিঁড়ির প্রতি ধাপে তারা গুলি করতে করতে এগিয়েছিল। প্রথমে ছাদের উপরে। ছাদের ছুটোছুটির শব্দ আর বেধড়ক বুলেটবাজি। কেবল এক পক্ষের বুলেট, আরেক পক্ষ দাপাদাপি করে মরছে। মারছে না, কি দিয়ে মারবে? শেখ সাহেব অহিংস আন্দোলন শুরু করেছিলেন। অস্ত্রের কথা কেউ তো ভাবেনি, এবং সকলেই ভেবেছিল নিরস্ত্র মানুষকে ওরা প্রচণ্ডতম অস্ত্র দিয়ে আঘাত হানবে, এটা হতেই পারে না। কিন্তু ওরা মানে কারা, সেই কথাটা কারো চিন্তায় একবারও আসেনি। হোগো, ছাদে কারা গো, সব মেরে ফেলল। আমিনার কণ্ঠস্বরে বঙ্গজননীর মমতা এবং করুণ কোমলতা প্রকাশ পেল। কিন্তু সুদীপ্তকে তা স্পর্শ করল না। তিনি তখন একটি স্বার্থপরতাকে আঁকড়ে ধরে ভাবতে চাইছিলেন ছাদ থেকে এবার ওরা নেমে যাবে। ছাদের লোকগুলিকেই ওরা মারতে উঠেছে। তাদের ঘরে ওরা ঢুকবে না নিশ্চয়ই। কেন ঢুকবে? তারা নিরীহ শিক্ষক বই, আর তো কিছু নন। হ্যাঁ, রাজনৈতিক মত একটা তাদের আছে, সে তো সব মানুষেরই থাকে, কিন্তু সক্রিয় রাজনীতি তো কখনো করেননি। অতএব নেই বেরাদর, কোনো অতএব নেই। টিক্কা খার ঢালাও হুকুম। বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে দাও, তাদের হত্যা করো, তাদের রমণীদের ধর্ষণ করো। অতএব সুদীপ্তর ফ্ল্যাটের প্রবেশ দরজায় ধাক্কা পড়ল, প্রচণ্ড ধাক্কা। কিন্তু ধাক্কা দিয়ে খোলা যাবে না। সুদীপ্ত জানেন তাদের প্রত্যেকটি ফ্ল্যাটের প্রবেশ দরজা দুটি। একটি দিয়ে ঢুকলে প্রথমে পাওয়া যায় বারান্দা, অন্যটি দিয়ে এলে পাওয়া যায় বাইরের বসবার ঘর। দুটি দরজায় বেশ মজবুত এবং ভেতর থেকে শক্ত ছিটকিনি দিয়ে আঁটা। তাহলেও সামরিক বাহিনীর লোকেরা কি আর চেষ্টা করলে ওই খিল ভাঙতে পারবে না? নিশ্চয়ই পারবে, কিন্তু কষ্ট কিছুটা হবেই। এবং কষ্ট করেই যদি ওরা ঢোকে তাহলে ভাগ্যে নির্ঘাত মৃত্যু। তার চেয়ে নিজে খিল খুলে দিয়ে ওদের কাছে আত্মসমর্পণ করাই তো ভালো। সুদীপ্ত মন স্থির করতে সময় নিয়েছিলেন 2-4 সেকেন্ডের বেশি নয়। বেলাকে বুক থেকে সরিয়ে মায়ের কাছে দিয়ে চট করে বেরিয়ে এলেন খাটের নিচ থেকে। জামা গায়ে পড়তে পড়তেই ঘর খুললেন। কিন্তু বারান্দায় পা দিয়ে অনুভব করলেন পেছন থেকে স্ত্রী তাকে জড়িয়ে ধরেছেন। হোগো, তুমি পাগল হলে? ওই হায়নাদের সামনে যেতে আছে, শিগগির ঘরে এসো। ঠিক সেই মুহূর্তে সৈনিকদের গুলিতে ড্রয়িং রুমের প্রবেশ দরজার ছিটকিনি ভেঙে গিয়ে প্রবল শব্দে দরজা খুলে গেল। সেই সঙ্গে মুহুর্মুহু গুলির আওয়াজ। ড্রয়িং রুমে ওরা কি আস্ত ব্যাটালিয়নের মুখোমুখি হয়েছে? ঘরটা যে গুলি করে ঝাঁঝরা করে ফেলল। কিন্তু সুদীপ্তর ভাবনারা তখন কোথায়? সেই যে চিন্তাটা তাকে ঘর থেকে বারান্দায় এনেছিল, সে হঠাৎ অদৃশ্য হলো যেন। প্রচণ্ড ঝড়ে আন্দোলিত ডালে কি পাখি থাকতে পারে? স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসে ঢুকলেন খাটের নিচে। ঘরের দরজা পর্যন্ত ভেজানোর বুদ্ধিটুকুও তখন তাদের লোপ পেয়ে গেছে। খাটের নিচে বাপমা তাদের পুত্রকন্যাদের বুকে জড়িয়ে ধরে মেঝেতে মাথা গুঁজলেন। আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও। হ্যাঁ, আল্লাহই তাদেরকে বাঁচালেন। তা না হলে ঘরে ঢুকে বিছানা খালি দেখেই ফিরে যাবার জন্য পা বাড়াবে কেন তারা? একটু উঁকি মেরে খাটের নিচেটা দেখার কথা তো সহজেই মনে হতে পারত। হয়নি যে ওইটুকুই আল্লাহর রহমত। এমনি করেই তার প্রেম নেমে আসে মানুষের জন্য। আরও দেখো, সৈনিকরা যাবার সময় খালি বিছানার এক কোণে শেল মেরে আগুন ধরিয়ে দিয়ে গেল। কাণ্ডটা তারা বিছানার মাঝখানে করতে পারত, কিংবা একাধিক শেল ছুঁড়তে পারত সারা বিছানা ভরে। কিন্তু না, এক মুহূর্তও দাঁড়ায়নি তারা। ঘরে তাদের স্পর্শযোগ্য কিছু ছিল না, কেবল বই ছিল,
রাশি রাশি বই। वो भी শয়তান কা হাতিয়ার। বই হচ্ছে শয়তানের হাতিয়ার। অতএব সেই দিকেও তারা একটা শেল ছুঁড়ে দিয়ে একটা আলমারিতে আগুন ধরিয়ে দিয়েছিল, এবং ওইটাই আল্লাহর কৃপা যে বই বিছানা সব পুড়ে যাওয়ার দৃশ্যটা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেনি। সালা বাঙালি কুত্তা ভাগ গেয়া, বলতে বলতে বেরিয়ে চলে গেল ওরা। একটা আলমারিতে ও খাটের এক কোণে আগুন ধরে গেছে ততক্ষণে। আর তো খাটের নিচে থাকা চলে না, কিন্তু সৈনিকরা যদি বাইরে ওত পেতে বসে থাকে? না, থাকবে না। ওরা না জেনে গেছে বাঙালি কুত্তা ভাগ গেয়া? তবু যদি, না, যদির কোনো অবকাশ নেই। পুড়ে মরার চেয়ে গুলি খেয়ে মরা ভালো। সকলে বেরিয়ে হামাগুড়ি দিয়ে স্নান ঘরে গিয়ে ঢুকলেন। ভাগ্যক্রমে কলে পানি ছিল। আগুন তখনও খুব একটা বেশি ছড়ায়নি। ওরা স্বামী স্ত্রীতে সহজেই সে আগুন নিভিয়ে ফেললেন। আর তারা কেউ খাটের নিচে গেলেন না। মেঝেতে বসে থেকেই এখন বাকি রাতটুকু কাটাবেন। কিন্তু কাটাবেন কি করে? হোরে মারে, এ কি আওয়াজ! এত প্রচণ্ড আওয়াজ সুদীপ্ত কখনো শোনেননি। এতক্ষণ এই আওয়াজটা কই ছিল না তো। সম্ভবত কামান ডাকছে ওরা, কিন্তু কোথায়? সারা এলাকার ঘর বাড়ি সব ধুলিসাৎ করে দেবে নাকি? গুলির হাত থেকে বেঁচে এখন ছাদ চাপা পড়ে মরতে হবে। ওহ, কি বিকট আওয়াজ! আর গন্ধ, বিশ্রী ঝাঁঝালো গন্ধে বাতাস ভরে গেছে। ছাদ যদিও মাথায় না ভেঙে পড়ে, তাহলেও এই গন্ধেই মরতে হবে। এই কূট গন্ধ দূষিত বাতাস কিছুক্ষণ টানলেই নির্ঘাত মৃত্যু। সুদীপ্ত জানলা বন্ধ করতে গেলেন। উত্তর দিকের জানলা বন্ধই ছিল। পূর্ব ও দক্ষিণের জানলা দুটো পর্দার আড়ালে দেহ লুকিয়ে বহু সন্তর্পণে তিনি বন্ধ করলেন। পায়ের নিচে অনুভব করলেন ভাঙা কাচের টুকরো। তখনই মোজা জুতো পরিয়ে দিলেন ছেলে মেয়েদের পায়ে। চারদিকে ফর্সা হয়ে এলে অতি সন্তর্পণে জানলার পর্দা একটু ফাঁক করে পূব দিকের খোলা মাঠের পানে তাকালেন সুদীপ্ত। হ্যাঁ, এ কি কাণ্ড! হ্যাঁ, এত মৃতদেহ! মাঠের এক কোণে অনেক লাশ পড়ে আছে, অনেক লাশ। ওদেরকে কোথাও মেরে ওইখানে জমা করেছে নাকি? নাকি জ্যান্ত ধরে এনে ওইখানে দাঁড় করিয়ে গুলি করেছে? যাই ওরা করে থাকুক, ওইখানে এমনি করে ফেলে রাখার কারণটা কি? লাশের আদমশুমারি করবে নাকি? দক্ষিণ দিকের জানলা দিয়ে এবার দৃষ্টি ফেললেন সুদীপ্ত। ইকবাল হলের মসজিদের ছাদে কয়েকটি লাশ। একটি লাশ পড়ে আছে সেখানে পাইপের একটা বড় ছিদ্র দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বোধহয় গুলি খাওয়ার পরও জীবিত ছিল ছেলেটি এবং পিপাসার্ত হয়েছিল। তখনই বোধহয় সে কোনো মতে নিজেকে ওই জলের ধারার নিচে নিয়ে ফেলেছিল, কিন্তু মুখ তো জলের নাগাল পায়নি। পানির পেয়ালা হাতে পেতেই প্রাণ নিঃশেষিত হলে সে পানি পাওয়া না পাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে? হায় হায়, ছেলেটা পিপাসা নিয়েই মরেছে। সুদীপ্ত দেখলেন জলের ধারা ঝরছে তার গলার কাছে, বুকের উপর। তখনও ঝরছে, কয়েকদিনই ঝরেছিল অনবরত, এবং ঝরে ঝরে তার গায়ের উপর দিয়ে গড়িয়ে গেছে বিশুদ্ধ পিপাসার জল। কিন্তু পিপাসা নিবৃত্তির প্রয়োজনে লাগেনি। শুক্রবার 26শে মার্চ সারাদিন সুদীপ্তকে ছেলে মেয়ে নিয়ে শোবার ঘরে কাটাতে হলো। বারান্দায় বেরুনোর উপায় নেই। সামনে ইকবাল হলের নিচের তলায় প্রভোস্ট অফিসে আগুন জ্বলল বেলা প্রায় 11টা অবধি। আর ইকবাল হল ও 23 নম্বর বিল্ডিংয়ের মাঝখানে বাবুর্চি বেয়ারাদের জন্য যে ঘর বানানো হয়েছে, তার বারান্দা অধিকার করে কয়েকটি মিলিটারি জওয়ান বসে থাকলো সারাদিন। 23 নম্বরের বারান্দা ঠিক মুখোমুখি। এখন তাহলে ছেলে মেয়েদের খাওয়ানো হবে কি? হামাগুড়ি দিয়ে শরীর লুকিয়ে রান্নাঘরের কাছে পৌঁছানো যায়, কিন্তু পৌঁছানোই যায় শুধু, লাভ তো কিছু হয় না। তালা খুলবার জন্য মাথা তুললেই ওদের নজরে পড়তে হবে যে। পূব দিকের মাঠে যেখানে রাশি রাশি লাশ পড়ে আছে, সেখানে মিলিটারি জওয়ান টহল দিয়ে বেড়াচ্ছে, আর শকুনেরা লোভ ও সতর্কতা নিয়ে চারপাশে তাকাচ্ছে। সত্যি শকুন বলেই মনে হচ্ছে টহলদার সৈনিকগুলোকে। শকুনেরাই ভালোবাসে মৃতদেহ, মৃতদেহ ঘিরে বসে থাকে, ঘুরে বেড়ায়। শকুনেরা ভালোবাসে প্রাণ নয়, মৃতের শরীর। প্রাণবান মানুষকে দেখলেই তাকে সব বানাবার ইচ্ছে জাগবে ওদের।
মুহূর্তের মধ্যে গর্জে উঠবে হাতের রাইফেল। অতএব বাঁচতে হলে ওদের দৃষ্টি এড়াতে হবে। কিন্তু রান্নাঘরের তালা খুলতে গেলে ওদের নজরে পড়ার সম্ভাবনা 15-16 আনা যে। তাহলে ছেলে মেয়েদের খাওয়ার কি হবে? ঘরে শুধুই চাল আছে, আর কিছু নেই। ইলেকট্রিক হিটার রান্নাঘরে। রান্নাঘরের মিট সেফে গত রাতের বাসি ব্যঞ্জনও আছে, নষ্ট হয়নি। জাল দিয়ে খাওয়া যেতে পারে। কিন্তু সে কথা আমি না এখন মনেও আনলেন না। পানিতে চাল ভেজাতে দিলেন। ঘরে চিড়ে থাকতো যদি। কতকাল তারা চিড়ে খায়নি। এই মুহূর্তে মনে হলো চিড়ে অতি উত্তম খাদ্য। ঘণ্টাখানিক পরে চালগুলো ভিজে একটু নরম হলে তাই একটু চিনি দিয়ে ধরলেন ছেলে মেয়েদের সামনে। নিজেরাও খেলেন। খাওয়া মানে দুবার মুখে দিয়ে 1 গ্লাস করে পানি খাওয়া। কতজনের এই খাওয়া জন্মের মতো ঘুচে গেল এই রাতে। তাদেরও যেতে পারত। এমন চিন্তায় আক্রান্ত হলে কোনো কিছু আর খেতে ভালো লাগার কথা নয়। সুদীপ্তর খিদে কোথায় উড়ে গেল। আচ্ছা, তখন মরে গেলে আমরা এখন কোথায় থাকতাম? ওই যে লাশগুলো পড়ে আছে, ওর মালিকরা গেছে কোথায়? খুবই ছেলে মানুষের মতো একটা ভাবনা এলো সুদীপ্তর মধ্যে। বোধহয় মনে মনে খুবই দুর্বল হয়ে বাল্যভূমিতে প্রত্যাবর্তন করেছিলেন তিনি, আর ভাবছিলেন মরবার পর একবারও কি ফেলে যাওয়া সংসারে বেড়াতে আসা যায় না? হ্যাঁ, তা গোপনেই তো। তারই বিছানা, বালিশ, টেবিল, চেয়ার সবই ঠিক এমনিই থাকবে। কোনো সময় কেউ না থাকলে গোপনে এসে একবার তিনি ব্যবহার করে যাবেন। ওই আলমারির বইগুলি মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দেখবেন। সম্ভব নয় সেটা? না না, এ প্রচণ্ড অবিচার। তার সব কিছু থাকবে, কেবল তিনি থাকবেন না, এ কখনো হয় না। কিন্তু সংসারে সেইটাই তো হয়। পরকালের বাগানের একটি ফুলও মর্ত সংসারের কাউকে উপহার দেবার অধিকার তোমার নেই। পূব দিকের জানলার পাশে দাঁড়িয়ে অকারণেই নানা চিন্তার সুলভ শিকারে পরিণত হতে দিচ্ছিলেন নিজেকে। ওখানে না দাঁড়ালেই তো হয়। বারবার তবু এই পূব দিকের জানলার পাশেই এসে দাঁড়াচ্ছিলেন তিনি। এবং একটি মাত্র চোখ মেলে দেওয়া যায় এমনি একটুখানি পর্দা ফাঁক করে বাইরে দেখছিলেন। পড়েই আছে সেই লাশগুলো। কতগুলো হবে? গুনে দেখবার চেষ্টা করে ব্যর্থ হলেন। গায়ে গায়ে জড়াজড়ি হয়ে এমনভাবে সেগুলো পড়ে আছে যে গণনার চেষ্টা বৃথা। আজ রোদটাও হয়েছে অতি প্রখর। লাশগুলো ঝলসে যাচ্ছে। জীবনে ওরা নিশ্চিন্ত ছায়ার আশ্রয়ে 2 দিন বাঁচতে চেয়েছিল। তুমি অত জানলার কাছে দাঁড়িয়ে থেকো না তো। আমি না তাড়া দিলেন সুদীপ্তকে। হ্যাঁ, জানলার কাছে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। তাছাড়া জানলার বাইরে তো দৃশ্য আজ একটাই। সকাল থেকে যেমনটি দেখে আসছেন ঠিক তেমনি ওই মাঠ। মাঠের এক কোণে মরা মানুষের স্তূপ। ওই সেই আপন আপন জায়গায় দাঁড়িয়ে থাকা গাছগুলি, ওই বিপুল সুউচ্চ জলাধার, ওই ক্লাবের ওপাশের লাল দোতলা বাড়িটা, সব সব আছে একটিমাত্র ছবির মতো। অন্যদিকে হ্যাঁ, এরাই জন্ম দেয় প্রতি মুহূর্তের কত অজস্র দৃশ্যমালার। আচ্ছা, এই দৃশ্যেরা কোথায়? ক্লাব প্রাঙ্গণের গাছটা কত নিঃসঙ্গ। সুদীপ্তর নিঃসঙ্গতাকে সে যেন সান্ত্বনা দিচ্ছে ওইখান থেকে। শেষ পর্যন্ত জানলার কাছ থেকে সরে এলেন সুদীপ্ত। স্ত্রীর কথাতেই সরে এলেন। কিন্তু সরে এলেই বা স্বস্তি কই? উত্তর দিকের জানলায় আবার চোখ রাখলেন অতি সন্তর্পণে। সামনের একতলা পাশাপাশি 2 বাংলো খালি পড়ে আছে। পূব দিকেরটাতে থাকতেন উর্দু ও ফার্সি সাহিত্যের অধ্যাপক ডক্টর সাদানি। কবি ও পণ্ডিত হিসাবে তার খ্যাতির কথা সুদীপ্ত শুনেছেন, কেননা জানবার অবসর জীবনে পাননি। দেখা হলে সুদীপ্ত তাকে সালাম দিয়েছেন বহুবার এবং উত্তর পেয়েছেন। তার অতিরিক্ত একটা কথাও নয়। কিন্তু ওই দিক থেকে সুদীপ্ত ভেবে দেখেছেন, একজন মানুষের মতো মানুষ ছিলেন অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, সংক্ষেপে GC দেব। সুদীপ্ত সবে তখন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের করিডোরে দেখা হতেই যথারীতি আদাব দিয়ে তিনি সরে যাচ্ছিলেন। গোবিন্দবাবু যেতে দিলেন না। নতুন মানুষ দেখে পরিচয় শুধালেন এবং সুদীপ্ত অবাক হলেন এই দেখে যে নাম শুনেই গোবিন্দবাবু তাকে চিনলেন।
তার সদ্য প্রকাশিত কবিতার বইটি তিনি পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের অনেক সাহিত্যের অধ্যাপকও তা পড়েননি। এত বিচিত্র পিপাসা ছিল ভদ্রলোকের। দর্শনের অধ্যাপক হয়েও কবিতার পিপাসা, হিন্দু হয়েও ইসলামকে জানার পিপাসা, বিশুদ্ধ বাঙালি হয়েও বিশ্বমানবের সকলের সঙ্গে মিলনের পিপাসা। পক্ষান্তরে প্রফেসর সাদানি বাংলাদেশে অমন কম করে হলেও ৩০ বছর বাস করেছেন। সাহিত্যের অধ্যাপক, তাও আবার কবি। অথচ কবি রবীন্দ্রনাথের ভাষা বাংলার প্রতি কোনো আগ্রহ কখনো তার মধ্যে দেখা যায়নি। বাংলা বলতেও শেখেননি, এবং তা না শেখার জন্যে নাকি তার একটা গর্ববোধ ছিল মনে মনে। সামাজিক কুপমণ্ডুকতা সৃষ্টি করে রক্তের বিশুদ্ধি রক্ষার মতো তিনি নাকি তার জবানের বিশুদ্ধতা রক্ষা করেছেন। অনার্য বাঙালির সঙ্গে বেশি মাখামাখি তিনি পছন্দ করতেন না। সেই সাদানি গতবার মারা গেলে বাঙালিরাই বুক ভাসিয়েছিল সভা করে। বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্তম্ভ নাকি খসে গেছে, কিন্তু এই স্তম্ভটা যে বিশ্ববিদ্যালয়ের কি শোভা বাড়াচ্ছিল সেটা সুদীপ্তর কাছে স্পষ্ট হয়নি কোনোদিনই। ডক্টর সাদানির বাংলোর পশ্চিম সংলগ্ন এই বাংলোতে থাকতেন অধ্যাপক মনিরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের প্রধান। বাংলোটা এখন খালি। সপ্তাহ ২ হলো তিনি ৩৪ নম্বর দালানের একটা ফ্ল্যাটে চলে গেছেন। ভালোই করেছেন, বেঁচে গেছেন ভদ্রলোক। তার ভাগ্যই তাকে এই অভিশপ্ত এলাকা থেকে সসম্মানে নিরাপদ এলাকায় নিয়ে গেছে। কি আশ্চর্য বোকার মতো সুদীপ্তর তখন মনে হচ্ছিল একমাত্র তাদের এলাকা ছাড়া ঢাকা শহরের আর সকলে দিব্যি সুখে আছে, খাচ্ছে, গল্প করছে কিংবা ঘুমোচ্ছে, না হয় তাস খেলছে। মানুষ বোধ হয় নিজের ট্র্যাজেডিকেই বড় করে দেখতে ভালোবাসে। আবার স্ত্রীর তাড়া খেলেন সুদীপ্ত। জানলার ধারে এত কি দেখছো তুমি? তুমি দেখছি একটা বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। তাই তো, কি এত দেখছেন তিনি? উত্তরের এই জানলাটা দিয়ে ওই প্রধান সড়কের কিয়দংশও দেখা যায়। সেই মুহূর্তে একটা ট্যাঙ্ক ছুটে যাচ্ছিল। সুদীপ্ত জীবনে এই প্রথম ট্যাঙ্কের দৌড় দেখলেন। ঢাকা শহর কি তাহলে এতই বিদ্রোহী হয়েছে যে ট্যাঙ্ক ব্যবহার না করলে হালে পানি পাচ্ছে না পাক বাহিনী?